শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতি অধ্যায়ের এখানে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত ও উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের এখানে সমাধান করে দেব। এখানে 4টা সৃজনশীল তোমাদের করাবো। এর আগের ক্লাসে শুধু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আজকে তোমাদের হচ্ছে খাড়া উপরের দিকে এবং উপর থেকে নিচের দিকে পড়ন্ত এখানে 4টা বোর্ড আমি করাবো। যে এখানে দেখো যে এখানে বরিশাল বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, আবার ময়মনসিংহ বোর্ড 2021 ও রাজশাহী বোর্ড 2021। এই 4টা সৃজনশীল প্রশ্নের তোমাদের একটু সমাধানগুলো করে দেখাবো। তোমরা আশা করি শেষ অবধি ক্লাসটা দেখবে। যদি তোমরা এর পূর্বের ক্লাস আর এই ক্লাসটা দেখো তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখবে যে এইসব প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একবারে পানির মতো হয়ে যাবে। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে, বেশি বেশি শেয়ার করে। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দেখো যে বরিশাল বোর্ড 2022, এখানে বরিশাল বোর্ড 2022-এ কি আছে প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। তো এখানে বলছে যে সমান আয়তনের দুটি বস্তু, সমান আয়তনের দুইটা বস্তু এ ও বি কে 39.6 মিটার উচ্চতা হতে বায়ুতে ছেড়ে দিলে, মানে এখানে 39.6 মিটার উচ্চতা হতে দুইটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো এ ও বি। এই বস্তুটি 3 সেকেন্ডে ভূমিতে পড়ে। তাহলে এই বস্তুটা 39.6 মিটার উচ্চতা থেকে 3 সেকেন্ডে ভূমিতে পড়ে, আবার বি বস্তুটি তারপরে ভূমিতে পড়ে, মানে এই বস্তুটি আগে পড়ে আর বি বস্তুটি হচ্ছে পরে পড়ে। এখন এ বি বস্তুর ভর যথাক্রমে দেওয়া আছে। এ বি বস্তুর ভর, এ বস্তুর ভর দেওয়া আছে তোমাদের 100 গ্রাম, বি বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম। এখন তোমাদের গ প্রশ্ন বলছে, তাহলে এখানে যদি একটু চিত্রের আলোকে দেখি, মনে করো এটা হচ্ছে ভূমি, মনে করো এটা হচ্ছে ভূমি আর এইটা এ একটা বস্তু, এইটা বি একটা বস্তু। তাহলে এটা এ বস্তু, এটা বি বস্তু, এর ভর m1 ইকুয়াল হচ্ছে কত 100 গ্রাম, আর এইটা m2 কত, এটা তো বি একটা বস্তু, এর ভর হচ্ছে 50 গ্রাম। এখন কত উচ্চতা থেকে, এখানে উচ্চতা হচ্ছে তোমাদের এই যে 39.6 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এখন এখানে এ বস্তুটা কি বলছে, কোনো বাধা না থাকলে, যদি বাধা বলতে এক্ষেত্রে বায়ুর বাধা যেটা বোঝায়, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে শুধু বায়ুর বাধা থাকে, অন্যত বাধা তেমন থাকে না। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো বাধা না থাকে এ বস্তুটি কত সময় ভূমিতে পড়বে, তাহলে কোনো বাধা না থাকলে এ বস্তুটা কত সময় ভূমিতে পড়বে আমাদের ওটা টি এর মান বের করতে বলছে। তাহলে এখানে এইচ এর মান আছে আর এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি আমরা জানি 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এখানে লিখতে পারি যে আদিবেগ তোমরা বাংলা ওটা লিখবে, আদিবেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে উচ্চতা কত তোমাদের, উচ্চতা এখানে দেওয়া আছে যে এজ ইকুয়াল হচ্ছে 39.6 মিটার। আর এখানে তোমাদের টি এর মানটা বের করতে বলছে, পড়তে কত সময় লাগবে। আবার আমরা জানি জি এর মান যদি দেওয়া না থাকে আমরা ধরে নিব এটা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে উপর থেকে নিচে পড়লে আদিবেগ আমরা 0 জানি। আর এজ ইকুয়াল কি, এখানে ইউটি, এজ ইকুয়াল আমরা কি জানি ইউটি প্লাস হাফ এখানে জিটি স্কয়ার, জিটি স্কয়ার। এখানে তাহলে কি হচ্ছে এইচ এর মান কত, এখানে 39.6 আর ইউ এর মান কত, এটা তো 0। এখানে টি এর মান এখানে দিয়ে লাভ নাই, ইউ যেহেতু 0 এখানে হাফ, জি হচ্ছে কত 9.8 আর এটা হচ্ছে টি স্কয়ার। তাহলে এখানে হিসাব করলে কত আসে, এই যে 39.6 আর 9.8 কে 2 দ্বারা ভাগ দিলে কত 4.9 টি স্কয়ার। তা টি ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই যে 39.6 এখানে 4.9 দ্বারা ভাগ দিলাম, স্কয়ারের জন্য এটা হচ্ছে রুট হয়ে গেল, তাহলে স্কয়ারের জন্য এটা রুট হয়ে গেল। তাহলে এখানে টি ইকুয়াল কত হবে,
এখানে যদি আমরা এখন হিসাব করি তাহলে সময়টা কত আসবে, সময়টা আসবে 2.8428 এত সেকেন্ড। তার মানে এত সেকেন্ড সময়ে এখানে এ বস্তুটি ভূমিতে পড়বে। তাহলে এখানে কি বলছে যে গ প্রশ্নটা, যে এখানে বলছে যদি কোনো বাধা না থাকে তাহলে এই বস্তুটি কত সময় ভূমিতে পড়বে। তাহলে এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা তো এটা জানি আদিবেগটা শূন্য, আশা করি এটা বুঝতে পারছো। এখন ঘ প্রশ্নটা দেখো, বি বস্তুটির দেরিতে ভূমিতে পড়ার কারণ গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো। এখন এখানে এ বি দুইটা বস্তু, আমরা জানি বিনা বাধায় যদি বস্তুর নিচের দিকে পড়তে থাকে, এখানে এ এবং বি দুইটা বস্তুর ভর আছে, এটা 100 গ্রাম, এটা 50 গ্রাম, এখানে উচ্চতা আছে। এখানে পড়ন্ত বস্তুর গ্যালিলিও সূত্রানুসারে আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কিন্তু এখানে উচ্চতা তো একই, যদি বাধা না থাকে তাহলে দুইটা একই সময়ে পড়তো। এখন কথা হচ্ছে এ বস্তুটা আগে পড়ছে, বি বস্তুটা পরে পড়ছে, এর কারণ এখানে বায়ুর একটা বাধাজনিত বল কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে কি করছে, একটা বায়ুর বাধাজনিত কিন্তু বল কাজ করছে। তাহলে এখন আমরা এখানে বি বস্তুটা দেরিতে পড়ছে, এ বস্তুটা আগে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু হিসাবটা দেখি। এখন এ বস্তুর ক্ষেত্রে দেখো, এ বস্তুর ক্ষেত্রে এখন উপর থেকে যেহেতু নিচে একই সময় পড়েনি, তাহলে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ পুরোপুরি মেনে চলেনি, এক্ষেত্রে অন্য একটা ত্বরণে কিন্তু নিচে পড়ছে। তাহলে এখানে এ বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখবো, এখন এ বস্তুর, এই যে এ বস্তুর ক্ষেত্রে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এ বস্তুর ক্ষেত্রে তো কি আদিবেগ হচ্ছে 0, এটা তো আগেরটাই। আবার এখানে উচ্চতা কত, এই যে 39.6 মিটার, এই যে উচ্চতা হচ্ছে এটা। এখন এ বস্তুর ক্ষেত্রে সময় মনে করো এখানে t1, আর ত্বরণ হচ্ছে এখানে a1, আর এখানে সময় t1। এখন এইখান থেকে আমরা এই যে t1, এখন এ বস্তুর ক্ষেত্রে কত সময় লাগছে, এটা উদ্দীপকে যেটা দেওয়া আছে, এ বস্তুটি 3 সেকেন্ড সময় ভূমিতে কিন্তু পড়ে যায়। তাহলে t1 ইকুয়াল কি, এই যে 3 সেকেন্ড। এখন থেকে এখান থেকে a1টা আমরা বের করে নিব, যে এ বস্তুটা আসলে কত ত্বরণে পড়ছিল এটা একটু দেখি। তাহলে এইখানে আমরা যদি দেখি যে এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি আদিবেগ 0, তাহলে এখানে 39.6, আর এটা তো 0, এখানে হাফ, এই যে a1, আর t বলতে কি 3 স্কয়ার, 3 হচ্ছে 9, 9 কে 2 দ্বারা ভাগ দিলে কত, এখানে 4.5। তাহলে a1 ইকুয়াল কি হবে 39.6, এখানে 4.5। এটা যদি ভাগ দিই তাহলে এখানে ত্বরণটা কত আসতেছে, এখানে ত্বরণ আসতেছে তোমার হচ্ছে 8.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। দেখো এখানে এ বস্তুটা যে ভূমিতে পড়ছে, এখানে অভিকর্ষ ত্বরণের যে মান ওই ত্বরণে কিন্তু পড়েনি, এখানে ত্বরণ কম। এর ত্বরণ কম হওয়ার কারণ এখানে একটা বায়ুর বাধাজনিত বল কাজ করছে। তাহলে এখন দেখো যেহেতু অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়েনি, তাহলে এখানে ত্বরণটা একটু কম ছিল, যার কারণে এখানে সময়ের একটু তোমাদের পার্থক্য হয়ে গেছে। তাহলে আমরা এখানে এ বস্তুর আমরা ত্বরণ বের করলাম। এখন যদি এটা আবার এইখানে যদি একটা আমরা এইখান থেকে আবার আমরা বের করতে পারি, এখন আবার এখানে আমরা কি বের করতে পারি, যদি টি বের করি, যেহেতু এখানে এ বস্তুর সময় কম লাগছে, বি বস্তুর সময় বেশি লাগছে, তাহলে সময়ের একটা সম্পর্ক দুইটার মধ্যে বের করব। তাহলে এইজ ইকুয়াল কি, যে ut1 প্লাস হাফ a1, এখানে হচ্ছে t1 স্কয়ার। তাহলে এইজ হলো, এখানে ইউ তো 0, এখানে হাফ, এই যে a1, এখানে হচ্ছে t1 স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা t1 বের করি তাহলে তো এটা কি হাফ a1, এই যে t1 স্কয়ার। এখন 2টা এটার সাথে গুণ হবে, a1টা ভাগ হবে, তাহলে t1 ইকুয়াল আমরা কি লিখতে পারি 2h হবে। তাহলে এইটা হরটাই বাম পাশে আসলে গুণ হয়ে যাবে h এর সাথে, তাহলে 2h, a1টা আমরা ভাগ দিলাম, আর যে এখানে স্কয়ার আছে স্কয়ারটা এখানে রুট করে দিলাম। তাহলে এখান থেকে একটা
আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম যে T1 ইকুয়াল এত। এখন বি বস্তুর ক্ষেত্রে দেখো, আমরা যদি বি বস্তুর ক্ষেত্রে আমরা যদি লিখি বি বস্তুর ক্ষেত্রে, তাহলে বি বস্তুর ক্ষেত্রে এটা সরাসরি আমরা লিখতে পারি। বি বস্তুর ক্ষেত্রে মনে করো ভূমিতে পড়তে সময় T2 হলে, এই যে ভূমিতে এই যে পড়তে সময় T2 এবং ত্বরণ তোমার হচ্ছে A2 হলে, তাহলে A2 হলে এখানে কি লিখতে পারি যে বি বস্তুটা মনে করো ভূমিতে পড়তে সময় T2 আর ত্বরণ হচ্ছে A2। তাহলে এখানে T2 ইকুয়াল আমরা সরাসরি এইটার মতো করে লিখে দিই যে 2H ইকুয়াল হচ্ছে এই যে A2, এটা দিলাম। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 কে যদি 1 দ্বারা ভাগ দিই, মনে করো এখানে 2 ভাগ হচ্ছে এই যে 1, তাহলে 2 ভাগ যদি 1 দিই, এখানে T2 বাই হচ্ছে T1। এখন এই সমীকরণকে যদি এই সমীকরণ দ্বারা ভাগ দিই যে 2H বাই এখানে A2, এটা রুট, আর এখানে 2H বাই হচ্ছে A1, এখানে রুট হয়ে গেল। তাহলে এখানে 2H লবে যে আছে 2H ওইটা বাদ চলে যাবে, তাহলে এখানে 2H এইটা বাদ যাচ্ছে দুইটারে লবগুলো। তাহলে এইখানে A1টা কি, A1টা চলে আসতেছে লবে, আর A2 চলে যাচ্ছে এখানে হরে, আর এইটা হচ্ছে রুট, এই যে রুট হলো। এখন এখানে দেখো, এইখানে যেটা বলছে এখানে এ বস্তুটার চেয়ে বি বস্তুটা দেরিতে পড়ছে, তার মানে কি দেরিতে যেহেতু পড়ছে তাহলে T2 এর মান T1 এর চেয়ে কি হবে, বেশি হবে। তাহলে T2 এর মান T1 এর চেয়ে বেশি হবে। তো এইখানে তাহলে আমরা বলতে পারি যেহেতু এইখানে হচ্ছে T2 গ্রেটার দেন T1, যেহেতু T2 গ্রেটার দেন T1, যখন এইটা ভগ্নাংশ ইকুয়াল যদি এইটা ভগ্নাংশ হয়, তাহলে এই ভগ্নাংশ ইকুয়াল যদি এই ভগ্নাংশ হয়, এই ভগ্নাংশের হর যদি ছোট হয়, লব যদি বড় হয়, তাহলে এই ভগ্নাংশেরও হর ছোট হবে, লব বড় হবে। তাহলে দুটি ভগ্নাংশ তখনই সমান হবে যখন এই ভগ্নাংশের যেমন লব T2 এর মান যদি বড়, এক কথায় এই ভগ্নাংশের যদি লবটা বড় হয় তাহলে এই ভগ্নাংশেরও লবটা বড় হবে। তাহলে যেহেতু T2 গ্রেটার দেন T1, তাহলে অতএব কি লিখতে পারবো যে A1 গ্রেটার দেন এই যে A2। তার মানে প্রথম বস্তুর ত্বরণ দ্বিতীয় বস্তুর ত্বরণের চেয়ে বেশি। তাহলে প্রথম বস্তুর কার্যকর ত্বরণ দ্বিতীয় বস্তুর কার্যকর ত্বরণের চেয়ে বেশি হওয়ার কারণে এখানে বি বস্তুটা এ বস্তুর চেয়ে দেরিতে ভূমিতে পড়বে। তাহলে এখানে আমরা লিখব এই যে এ বস্তুর এই যে কার্যকর ত্বরণ বি বস্তুর চেয়ে এখানে হচ্ছে বেশি হওয়ার কারণে, এই যে হওয়ার কারণে, তো এইখানে এ বস্তুর কার্যকর ত্বরণ বি বস্তুর চেয়ে বেশি হওয়ার কারণে এখানে বি বস্তুটা এ বস্তুর চেয়ে দেরিতে পড়বে। তোমরা ওটা নিচে লিখে দিবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আরেকবার বলে দিই, এখানে যে প্রশ্নটা বলছে যে বি বস্তুটা এ বস্তুর চেয়ে দেরিতে পড়ার কারণ। এখন আমরা জানি একই উচ্চতা থেকে যদি বিনা বাধায় কোনো বস্তু পড়ে তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, গ্যালিলিওর সূত্রানুসারে তা জানি। কিন্তু এখানে একই উচ্চতা থেকে দুইটা বস্তু একই সময় কিন্তু পড়েনি। এর কারণ তাহলে এখানে বায়ুর বাধা আছে। তার মানে বায়ুর একটা ঊর্ধ্বমুখী বল দেয়, এটাকে বলে বায়ুর প্লবতা বা প্রবাহীর প্লবতা। প্রবাহীটা একটা ঊর্ধ্বমুখী বল দেয়, এই বস্তুটার ওজনটা নিচের দিকে ক্রিয়া করে। এখন এই বস্তুর ওজন থেকে প্রবাহীর প্লবতা ঊর্ধ্বমুখী এটা বিয়োগ দিলে যেটা পাই আমরা একটা কার্যকর বল পাবো। তার মানে এই ক্ষেত্রে একটা আমরা কার্যকর ত্বরণও পাবো। তাহলে এ এবং বি দুইটা বস্তুর মধ্যে কার্যকর ত্বরণ আমাদের বের করতে হবে। তো এখন উপর থেকে নিচে পড়লে H ইকুয়াল ইউটি, এটা টি তোমাদের ত্বরণ এটা বের করলেও হয়তো, না করলেও হয়তো কোনো সমস্যা নাই। এখানে যেটা বিষয় যে H ইকুয়াল ইউটি, মনে করো এ বস্তুর ক্ষেত্রে পড়তে সময় T1, বি বস্তুর ক্ষেত্রে পড়তে সময় T2, তাহলে H ইকুয়াল কি হচ্ছে ইউটি প্লাস হাফ AT স্কয়ার। এখান থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য, হাফ A1 T1 স্কয়ার। এখান থেকে আমরা T1 এ একটা সমীকরণ আনলাম। তারপর যেটা বিষয়
বি বস্তুর ক্ষেত্রে অনুরূপ ভাবে T2 ইকুয়াল আমরা এখানে লিখে দিলাম। তখন 2 কে 1 দ্বারা ভাগ দিলে এখানে সমীকরণ এখানে দুইটার লব 2h আছে, তাহলে 2h এগুলো কাটা যাচ্ছে। তাহলে a1 টা কি, এটা যে দুইটা ভগ্নাংশ যখন গুণ আকারে লিখবো, a1 টা লবেতে চলে যাবে, a2 টা হরেতে থাকবে। এখন এই ভগ্নাংশ থেকে দেখা যাচ্ছে যে এখানে T2 এর মান T1 এর চেয়ে বড়। যেহেতু T2 এর মান T1 এর চেয়ে বড়, অতএব এখানে a1 এরও মান a2 এর চেয়ে বড়। তাহলে দুইটা ভগ্নাংশ তখনই সমান হবে, প্রথম ভগ্নাংশের লব যদি হরের চেয়ে বড় হয়, তাহলে দ্বিতীয় ভগ্নাংশেরও লব হচ্ছে হরের চেয়ে বড় হবে। তাহলে এখানে a1 গ্রেটার দেন হবে a2। তার মানে বোঝা যাচ্ছে এ বস্তুর কার্যকর ত্বরণটা বি বস্তুর কার্যকর ত্বরণের চেয়ে বেশি, আর এই বেশি হওয়ার কারণে বি বস্তুটা এ বস্তুর চেয়ে দেরিতে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন ময়মনসিংহ বোর্ড 2022 এই প্রশ্নটা একটু দেখো, যে একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে, একজন বোলার যে অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন। তাহলে একজন বোলার কি বলটাকে ঘন্টায় 180 কিলোমিটার বেগে উপরের দিকে ছুঁড়ে মারলেন। বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার ক্ষেত্রে সময় ও বেগের ছক নিম্নরূপ দেওয়া আছে। নিচে নামার ক্ষেত্রে মানে বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে, আবার পড়ন্ত বস্তুর মতো এটা কিন্তু আবার নিচে পড়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচের দিকে পড়তেছে, এখানে যেটা উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে সময় যখন শূন্য, বেগ তখন শূন্য ধরছে। উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে যখন 1 সেকেন্ড সময় গেল তখন এত বেগ অর্জন, 2 সেকেন্ডে আবার এখানে 19.6, এখানে 3 সেকেন্ডে আবার 29.4, এখানে 4 সেকেন্ডে 39.2, এখানে 5 সেকেন্ড সময় আবার 49 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়েছে আর কি, এটা উল্লেখ করছে। এখন বলছে বলটির ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তোমরা এখানে সর্বাধিক উচ্চতায় এর আগের ক্লাসে করাইছি, তাহলে একটু তারপরে দেখায় দিই। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা আমরা কি জানি, সর্বাধিক তোমরা সরাসরি লিখতে পারো যে সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতা আমরা কি জানি, এইচ ইকুয়াল হচ্ছে এই যে ইউ স্কয়ার ভাগ 2g। তাই এখানে ইউ কত, এখানে আদি বেগ কত, এখানে তোমরা লিখবে বাংলা যে আদি বেগ। তা আদি বেগ কত, এইখানে যেটা বলছে যে 100 কত যেন 180 এই যে কিলোমিটার আওয়ার ইনভার্স। তো এইটাকে 180 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে এটা চলে আসবে মিটার সেকেন্ড ইনভার্স 1 এককে। এখন এটা যদি আমরা মিটার সেকেন্ড ইনভার্স 1 করি, তাহলে এটা হয়ে যাবে এই যে 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন জি এর মান কত আমরা জানি, এই যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখানে সর্বাধিক উচ্চতা ইজ ইকুয়াল হট। তাহলে এখানে যদি আমরা বসাই চলে আসবে মানটা যে 50 তারপর স্কয়ার 2 ইনটু হচ্ছে 9.8। তাহলে 50 স্কয়ারকে 2 ইনটু 9.8 তোমরা ক্যালকুলেটরে ভাগ দেওয়ার সময় নিচের দুই সংখ্যাটা ভাগ দিয়ে যখন লিখবা অবশ্যই সেখানে বন্ধনী দিতে হবে। তাহলে ক্যালকুলেটরে কেমন করে চাপা, যে 50 স্কয়ার ভাগ এখানে ব্র্যাকেট দিবা যে 2 ইনটু 9.8, তখন ইকুয়াল চাপবা, উত্তর চলে আসবে। যদি এখানে ব্র্যাকেটটা না দাও উত্তর কিন্তু ভুল আসবে। তাহলে এখানে উত্তর কত আসতেছে 127.551 মিটার। তাহলে এখানে বলটি সর্বোচ্চ কত, যে সর্বোচ্চ এত মিটার উচ্চতায় উঠবে, আমাদের এটা বের করতে বলছে। এখন তোমরা ঘ প্রশ্নটা দেখো, ত্বরণ বনাম সময় লেখের সাহায্যে দেখাও যে এখানে তোমাদের হচ্ছে বেগ বনাম সময়ের যে একটা ছক দেওয়া আছে। তো এখন আমাদের কি বলতে বের করতে বলছে, ত্বরণ বনাম সময়। ত্বরণ বনাম সময় আমরা লেখ অনেক করছি, এখানে তোমার ত্বরণ বনাম সময় লেখের সাহায্যে দেখাও যে মধ্যাকর্ষণ জনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সুষম ত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি করছে। মানে এখানে পড়ন্ত বস্তুর মতো নিচের দিকে পড়ছে এবং সুষম ত্বরণ নিয়ে পড়ছে, এটা আমাদের ওই লেখ চিত্র অঙ্কন করে দেখাইতে হবে। এখন ব্যাপার হচ্ছে এখানে দেখো সময় যখন 0
বেগ তখন 0, তাহলে এই ক্ষেত্রে সময় যখন 0 বেগ তখন 0 নাকি রে? তাহলে এখানে আবার সময় যখন 1 সেকেন্ড বেগ তখন এত, তাহলে এটা শেষ বেগ। 1 সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 9.8, সময় হচ্ছে 1 সেকেন্ড। তার প্রথম ক্ষেত্রে আমরা একটা ত্বরণ পাবো, এরকম করে 2 সেকেন্ডের ক্ষেত্রে, 3 সেকেন্ডের ক্ষেত্রে, 4 সেকেন্ডের, 5 সেকেন্ড, এরকম করে আমাদের 5টা ত্বরণ বের করতে হবে। সেই ত্বরণ দিয়ে আমাদের একটা লেগ অঙ্কন করতে হবে। তো যাই হোক, এখন আমরা দেখি যে প্রথম ক্ষেত্রে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক্ষেত্রে এইভাবে আমরা বের করব। তাহলে ঘ দেখো যে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে এখানে কি, এখানে তোমাদের হচ্ছে আদি বেগ কত, এখানে u1 ইকুয়াল হচ্ছে 0 নাকি রে? আদি বেগ u ইকুয়াল u দি u ইকুয়াল 0, শেষ বেগ কত, এখানে v1 হচ্ছে এই যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে সময় কত, t1 হচ্ছে এই যে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিব। তাহলে ত্বরণ a1 ইকুয়াল কি, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। এখন শেষ বেগ হচ্ছে 9.8 আর আদি বেগ 0, সময় কত 1, তার মানে এখানে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা প্রথম ক্ষেত্রে পাইলাম। এরকম করে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করব, যে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এটা a2। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বিষয় দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আবার এখানে আদি বেগ আমরা 0 ধরবো, আর শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে কত, এই 2 সেকেন্ডের ক্ষেত্রে এই যে 19.6 মিটার সেকেন্ড ইনভার্স 1, সময় আমরা দিব এখানে 2 সেকেন্ড। আমরা যদি 2 সেকেন্ড সময় দিই দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে শুরু থেকে কিন্তু হিসাবটা হবে, তাহলে আদি বেগ আমাদের 0 দিতে হবে। কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি সময় 1 সেকেন্ড ধরি, কারণ 1-এর পরে 2 মানে এখানে 1 সেকেন্ড, যদি আমরা 1 সেকেন্ড ধরি দ্বিতীয় ক্ষেত্রে সময়, তাহলে আদি বেগ ধরতে হবে 9.8, শেষ বেগ ধরতে হবে এখানে তোমার এই যে 19.6। তাহলে এখানে আদি বেগ 9.8, শেষ বেগ 19.6, যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে 1 সেকেন্ড ধরি, কিন্তু আমরা যদি এটা 2 সেকেন্ডে ধরি, তার মানে শুরু থেকে এই হিসাবটা হবে। তাহলে আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 19.6। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে v2 মাইনাস u বাই হচ্ছে t2। তাহলে v2 কত, এখানে 19.6 মাইনাস 0, u এর মান 0, এখানে 2 দ্বারা ভাগ দিলাম, ওই যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, একই আসলো আর কি। এখন তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে দেখো, তৃতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে a2 a3। তাহলে তৃতীয় ক্ষেত্রে এখানে শেষ বেগ কত, তৃতীয় ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে 29.4 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে সময় দিব আমরা 3 সেকেন্ড, 3 সেকেন্ড দিব, আর এখানে a3 আমরা বের করে নিব। তাহলে এখানে কি v3 মাইনাস u বাই হচ্ছে যে t3। তাহলে এখানে v3 কি 29.4 মাইনাস 0, t3 হচ্ছে 3, এটা যদি ভাগ দিই তাহলে 9.8 এই যে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে তৃতীয় ক্ষেত্রেও ত্বরণটা একই আসলো। এরকম করে আমরা চতুর্থ ক্ষেত্রে, তাহলে চতুর্থ ক্ষেত্রে যদি বের করি, চতুর্থ ক্ষেত্রে এখানে শেষ বেগ কত, চতুর্থ ক্ষেত্রে শেষ বেগ 39.2 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখান থেকে a4 আমরা বের করব, এখানে t4 তো চতুর্থ ক্ষেত্রে 4 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা a4 বের করি, তাহলে কত হবে, v4 বলতে 39.2 মাইনাস 0, এখানে 4, এটাকে ভাগ দিলে আবার 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 একই আসলো। অনুরূপভাবে এখানে পঞ্চম ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে পঞ্চম ক্ষেত্রে যদি আমরা বের করি a5, তাহলে এই ক্ষেত্রে a5 এর ক্ষেত্রে শেষ বেগ কত 49, তাহলে 49 মাইনাস 0, সময় দিলাম 5, এটা আসলো 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে পর্যায়ক্রমে তোমরা কি করবা, যে এরকম করে 5 বার তোমরা ত্বরণ বের করে নিবা। তখন ত্বরণ বের করার পর এখানে পরে যেটা বলছে, আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে ত্বরণের মানটা কিন্তু সব সময় একই। তাহলে আমরা যদি x অক্ষ বরাবর সময়, যেমন এখানে 1 2 3 4 5, এই যে 1 2 3, এখানে 4, এইখানে 5,
তাহলে এটা এক্স অক্ষ বরাবর সময় সেকেন্ড দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ত্বরণ লিখি তাহলে কি হবে, ত্বরণ এখানে কত আসতেছে, মনে করে এই জায়গায় দিলাম 9.8 মানে 1 বর্গ ঘর সমান যদি 1 একক ধরি তাহলে 9.8 মানে 10 ঘরের প্রায় কাছাকাছি যাবে আর কি। তো এখন সময় যখন 1 সেকেন্ড ত্বরণ তখন 9.8, সময় যখন 2 সেকেন্ড তখনও ত্বরণ 9.8। তাহলে সময় যতই যাক ত্বরণ কিন্তু একই থাকতেছে, এইভাবে 2 সেকেন্ডও তা, 3 সেকেন্ডও তা, 4 সেকেন্ডও তা, 5 সেকেন্ডও তা। তাহলে আমরা যদি একটা এরকম করে রেখা টানি, এখন তাহলে দেখো এটা কি হয়ে গেল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখান থেকে উপরের বিশ্লেষণ থেকে কি দেখা যাচ্ছে, যে সময় বৃদ্ধির সাথে সাথে ত্বরণটা কিন্তু একই আছে। সময় বৃদ্ধির সাথে ত্বরণ যদি একই থাকে, এটা একমাত্র অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে হয়। তাহলে উপর থেকে যখন কোনো একটা বস্তু বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকে তখন যে ত্বরণ সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার মান হচ্ছে 9.8। এখানে সময় বৃদ্ধির সাথে সাথে ত্বরণটা কিন্তু একই থাকে। তাহলে এটা হচ্ছে একটা সুষম ত্বরণ। তাহলে আমরা কি এখানে প্রথমত এখানে ওই ছক থেকে আমাদের চতুর্থ পঞ্চম এই পর্যায়ক্রমে পঞ্চম ক্ষেত্র পর্যন্ত আমাদের ত্বরণ বের করতে হবে। সেই ত্বরণ আর সময় নিয়ে একটা লেখ অঙ্কন করতে হবে। তখন এখানে আমরা শুধু লিখে দিব যে উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে প্রশ্ন যেটা বলছে, প্রশ্ন কি বলছে, মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে ত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে। মানে সুষম ত্বরণের একটা উদাহরণ সৃষ্টি হয়েছে আর কি। এক্ষেত্রে শুধু ওই প্রশ্নটা শেষে ত্বরণের মান একই থাকে, যা বস্তুর একটি চমকপ্রদ উদাহরণ, এই লিখলে ওটা তোমাদের হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার ময়মনসিংহ যে 21 সালের এই প্রশ্নটা একটু দেখো, যে 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তো উঁচু স্থান থেকে কি হলো, ফেলে দেওয়া হলো। এখন তোমাদের যদি একটু চিত্রের আলোকে আমি দেখাই যে এখানে কেমন একটা বিষয়টা হচ্ছে, এজ ইকুয়াল কত, এখানে তোমার হচ্ছে 150 মিটার। তাহলে 150 মিটার এখানে যেটা বিষয়, যে এখানে 150 মিটার 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এইখানে তোমার হচ্ছে এটা মনে করো ক্রিকেট বল, এম ইকুয়াল হচ্ছে 250 গ্রাম। তাহলে এম ইকুয়াল 250 গ্রাম, ক্রিকেট বলটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং কত বেগে নিক্ষেপ করা হলো, 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন ঠিক ওই মুহূর্তে, মানে বলটা যেই মুহূর্তে নিক্ষেপ করা হয় ঠিক ওই মুহূর্তেই আবার এইখানে কি উপর থেকে একটা বস্তু, তাহলে এটা হচ্ছে বল, আর এটা কি উপর থেকে একটা কি খাড়া 2 কেজি ভরের অপর একটা বস্তু, তাহলে এটা হচ্ছে এই যে বস্তু এম এর মান কত, এটা 2 কেজি ভরের বস্তু নিচের দিকে ফেলে দেওয়া হলো। তাহলে একটা ক্রিকেট বলকে 250 গ্রাম ভরে একটা ক্রিকেট বলকে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে যেই মুহূর্তে উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক ওই মুহূর্তে 150 মিটার উপর থেকে 2 কেজি ভরে একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। তাহলে কি হবে, এই বলটা ক্রিকেট বলটা উপরের দিকে উঠতে থাকবে আর এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে আর কি। তো যাই হোক, এখানে তোমাদের গ প্রশ্নটা দেখি, ক্রিকেট বলটির বিচরণ কাল। এখন দেখো ক্রিকেট বলটা যে আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটা সর্বোচ্চ উচ্চতা উপরে উঠবে, আবার অভিকর্ষের টানের নিচে পড়ে যাবে। তাহলে এখানে বিচরণ কাল বা উত্থান পতন কাল বলতে কি, এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগবে এটা কিন্তু পড়তেও আবার একই সময় লাগে। তাহলে আমরা যদি সরাসরি লিখি যে বিচরণ কাল, তাহলে বিচরণ এই যে কাল, তাহলে টি ইকুয়াল কিন্তু আমরা জানি এই যে 2u ভাগ জি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে ইউ ভাগ জি। তাহলে বিচরণ কাল সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় পড়তেও তত সময়, তাহলে উত্থান পতন কাল বা বিচরণ কাল হচ্ছে 2u ভাগ এই যে জি।
তাহলে এখানে কত বেগে বলটাকে এই যে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন জি এর মান কত আমরা জানি যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স এই যে 2, এখান থেকে আমরা বিচরণ কাল বের করব। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে কিন্তু চলে আসবে যে 2 ইন্টু এখানে 40, জি এর মান হচ্ছে কি 9.8। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে, 8 হচ্ছে যে 16 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে বিচরণ কাল আমরা পেয়ে গেলাম যে সর্বাধিক উচ্চতায় উঠে আবার পড়তে। তোমরা সরাসরি এইভাবে করতে পারবা এটা। এখন ভূপৃষ্ঠ হতে ঘ প্রশ্নটা দেখো, ভূপৃষ্ঠ হতে এখানে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তাহলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে তোমাদের লিখতে হবে যে মনে করি ভূপৃষ্ঠ হতে x, যেহেতু এটা এই যে আমরা ধরে নিছি, তাহলে এখানে দেখো ভূপৃষ্ঠ থেকে এটা আমরা দিলাম x, আর উপর থেকে লিখতে হবে যে h মাইনাস x। তাহলে মনে করি ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় t সময় পর বস্তু দুটি মিলিত হবে। তাহলে আমরা এখন লিখি যে মনে করি যে এখানে মনে করি যে বস্তু দুটি ভূমি হতে এখানে x মিটার উচ্চতায়, মিটার এই যে উচ্চতায় তোমার হচ্ছে কত, যে টি সময় পর এখানে মিলিত হবে। তো মিলিত হবে, তা আমি কি দিলাম যে মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় টি সময় পর বস্তু দুটি মিলিত হবে। এখন কি হবে, তাহলে এই বলের ক্ষেত্রে টি সময়ে ওই x মিটার উচ্চতায় যে উঠবে, তাহলে আমরা কি জানি এখানে এই যে বলের ক্ষেত্রে, তাহলে বলের ক্ষেত্রে আমরা কি লিখব যে x যেমন h ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে নিচ থেকে উপরে উঠলে আস্তে আস্তে কিন্তু তোমার বেগটা কমে যাবে, এক্ষেত্রে মাইনাস হয় যে h ইকুয়াল ইউটি, আমরা দিব x ইকুয়াল এই যে ইউটি মাইনাস হাফ এখানে জিটি স্কয়ার। তাহলে জিটি স্কয়ার এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন আবার বস্তুর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে পড়ন্তের বস্তুর ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে এই যে উপর হতে নিচের দিকে, তো উপর হতে নিচের দিকে তোমার হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে উপর থেকে নিচের দিকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, তাহলে এই ক্ষেত্রে উপর থেকে কতটুকু পড়বে h মাইনাস x। তাহলে h ইকুয়াল জানি ইউটি, তাহলে এখানে এই যে ইউটি এইখানে প্লাস উপর থেকে নিচে পড়লে প্লাস হয় যে হাফ জিটি স্কয়ার। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি আদি বেগটা 0, তাহলে এখানে হাফ এই যে জিটি স্কয়ার, তাহলে এখানে শুধু থাকতেছে হাফ এই যে জিটি স্কয়ার। তাহলে এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই আর ওইটা হচ্ছে 1 নম্বর, তাহলে এখানে 1 ও 2 নং হতে এই যে 2 নং হতে, তাহলে 1 ও 2 নং হতে আমরা কি লিখতে পারি, এখানে x এর পরিবর্তে এটা বসাইতে পারবো। তাহলে কি এখানে h মাইনাস x বলতে এখানে এই যে ইউটি মাইনাস হাফ এই যে জিটি স্কয়ার, আর ইকুয়াল হচ্ছে এদিকে ডান পাশে আছে হাফ এখানে জিটি স্কয়ার। তাহলে এখন আমরা যদি এখানে মাইনাসটা গুণ করে দেই, তাহলে h মাইনাস এই যে ইউটি প্লাস এখানে হাফ জিটি স্কয়ার ইকুয়াল হচ্ছে আবার এদিক হাফ এই যে জিটি স্কয়ার। তাহলে ইকুয়ালের উভয় পাশে কিন্তু হাফ জিটি স্কয়ার আছে, এটা বাদ চলে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, এখানে h ইকুয়াল ইউটি, তার মানে এখানে h ইকুয়াল ইউটি, তাহলে ইউটি ইকুয়াল h, বা আমরা লিখতে পারি t ইকুয়াল h বাই ইউ। এখন h কত, h আছে তোমার হচ্ছে 150 আর এখানে ইউ কত 40। তাহলে 150 কে যদি আমরা 40 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে এখানে সময়, যে কত সময় পর বস্তু দুইটা মিলিত হবে, এখানে 3.75 সেকেন্ড পর বস্তু দুইটা মিলিত হবে। তা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু আরেকটু বোঝা দিই যে এখানে
250 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে 40 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। যেই মুহূর্তে নিক্ষেপ করা হলো ঠিক ওই মুহূর্তেই আবার 2 কেজি ভরের একটা বস্তুকে 150 মিটার উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। এখন কথা হচ্ছে এখানে এই যে ক্রিকেট বলটা এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, আবার এখানে এই 2 কেজি ভরের বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। তাহলে এটা উপরে যাবে, ওইটা নিচে আসবে। কোথাও না কোথাও এই বস্তু দুইটার মধ্যে একটা, এই বল আর বস্তুর মধ্যে একটা মিলন ঘটবে। তো এখন কত উচ্চতায় মিলিত হবে সেটা আমাদের বের করতে বলছে। তা কত উচ্চতায় মিলিত হবে এটা বের করার আগে কত সময় পর মিলিত হবে এটা আমাদের বের করতে হয়। তা যাই হোক, তোমাদের যেটা লিখতে হবে, মনে করি ভূমি হতে x উচ্চতায় t সময় পর বস্তু দুটি মিলিত হবে। তা সময়টা দুইজনকার ক্ষেত্রে একই কেন হয়? কারণ যেই মুহূর্তে বলটা উপরের দিকে নিক্ষেপ করা হয় ওই বস্তুটা কিন্তু ওই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়, যার কারণে এটা দুইটার ক্ষেত্রে সময়টা একই। তা ভূমি থেকে x উচ্চতায় t সময় পর মনে করো বস্তু দুইটা মিলিত হবে। তাহলে এই বলটা যেহেতু নিচ থেকে উপরে উঠতেছে, আমরা জানি h = ut - ½ gt²। এখানে h এর পরিবর্তে যেহেতু x উচ্চতায় বলছি, তাহলে x = ut - ½ gt²। এক্ষেত্রে ফের ভুল করে u এর মান 0 করে দেওয়া যাবে না, কারণ নিচ থেকে যে বস্তুটা উপরের দিকে উঠবে সেই বস্তুর যদি আদিবেগ না থাকে তাহলে তো এটা উপরে উঠবে না। তাহলে এটা হইলো এখন উপর থেকে যে নিচের দিকে পড়তেছে h = জানি আমরা ut + ½ gt², কিন্তু কতটুকু নিচে আছে? এই যে h - x, h এর পরিবর্তে দিলাম h - x। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আবার আদিবেগটা 0, তাহলে এখানে আদিবেগ 0 দিলাম, তাহলে ½ gt²। এখন এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এগো 2 নং সমীকরণ থেকে x = যে এটা আছে ওইটা এখানে শুধু বসায় দিলাম, মাইনাসটা গুণ করে দিয়ে কাটাকাটি করে এখানে t এর মান বের করলাম। তার মানে এখানে কি এত সময় পর বস্তু দুটি মিলিত হবে। যেহেতু এখন কত উচ্চতায় মিলিত হবে সেই কথা বলছে, তাহলে এখানে t এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসায় দিই তাহলে কিন্তু আমরা ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে সেটা আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে t এর মান আমরা কি করব? 1 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে t = এর নিচে লিখতে হবে 3.75 সেকেন্ড হলে এখানে ওই যে 1 নং হতে আর কি এইভাবে দিলে হয়ে গেল। তাহলে x = কি, u কত আছে 40, এখানে t হচ্ছে 3.75 -½ g এর মান কত 9.8, t হচ্ছে কত 3.75 তার উপরে স্কয়ার হয়ে গেল। এখন যদি হিসাব করি তাহলে ভূমি থেকে কত উচ্চতা বস্তু দুইটা মিলিত হবে সেটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে এখানে 81.8, তাহলে 81.8 মানে এত মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে রাজশাহী বোর্ড 2021 এই প্রশ্নটা দেখো, এটা অনেক সহজ। এখানে কি আছে, একটা চিত্র দেওয়া আছে, দেখো যে রাজশাহী বোর্ড 2021 কি দেওয়া আছে। বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে, চিত্র থেকে দেখা যাচ্ছে যে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। তা দেখে সি হতে একজন বালক বলটিকে ধরার জন্য 6 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে দৌড় দিল। ওই স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তাহলে এখানে আমি বিষয়টা যদি বলি, মনে করে এটা এই অবস্থান, আর এখানে কি এটা হচ্ছে বি একটা অবস্থান, আর এটা হচ্ছে সি অবস্থানে। তাহলে এই অবস্থানে কি একটা টেনিস বল আছে, তাহলে এখানে এই অবস্থানে একটা বল আছে। তো এই অবস্থান থেকে একটা টেনিস বলকে এই যে 60 মিটার নিচে বি একটা অবস্থান আছে, এই অবস্থানে টেনিস বলটা ছেড়ে দিল। এখন আবার এখান থেকে কত মিটার দূরে, এখানে 20 মিটার দূরে সেই অবস্থানে একজন তোমার বালক আছে। সেই বালক আবার বলটিকে ধরার জন্য, মানে মাটিতে পড়ার আগে ধরে ফেলবে এই লক্ষ্যে আর কি, এখানে বি অবস্থানের দিকে দৌড় মারলো। এখন কত বেগে দৌড়ালো, তাহলে এস এর মান হচ্ছে এখানে 20 আর ভি এর মান কত, যে 6 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এখন কথা হচ্ছে 60 মিটার উচ্চতা থেকে, তাহলে এইজ ইকুয়াল কত 60 মিটার, তাহলে 60 মিটার উচ্চতা থেকে একটি বল, টেনিস বল ছেড়ে দেওয়া হলো বি বিন্দুকে লক্ষ্য করে বা বি অবস্থানকে। তাহলে 60 মিটার উচ্চতা থেকে বি অবস্থানে পড়তে একটা এর সময় লাগবে।
তাহলে এখানে পড়তে একটা সময় লাগবে। তাহলে এখান থেকে এখানে পড়তে কত সময় লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করে পাবো। এবং সি অবস্থানে যে একজন বালক আছে, এই বালকের 20 মিটার দূরত্ব এই যে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে অতিক্রম করতে কত সময় লাগবে, এক কথায় সি অবস্থান থেকে বি অবস্থানে আসতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। যদি বালকটার আসতে যে সময় লাগবে বলটা যদি তার চেয়ে কম সময়ের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু বালক বলটি ধরতে পারবে না। কিন্তু বালকটা যদি এখানে আসতে তাড়াতাড়ি চলে আসে, বলটা পড়ার আগেই যদি বালক এখানে বি অবস্থানে পৌঁছে যায় তাহলে বালক বলটি ধরতে পারবে। যাই হোক, আমরা একটু প্রশ্ন দেখি। এখানে ভূমি স্পর্শ করার মুহূর্তে টেনিস বলটির বেগ নির্ণয় করো। এখন ভূমি স্পর্শ করার মুহূর্তে বলছে, তাহলে এখানে এই যে টেনিস বল 60 মিটার উচ্চতা থেকে যে নিচে পড়তেছে, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ উপর থেকে নিচে পড়লে আমরা কি জানি, তাহলে এখানে দেখো এখানে আদি বেগ কিন্তু 0। তা আবার এজ কত, 60 মিটার উচ্চতা থেকে নিচে পড়তেছে, জি এর মান কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত, তা আমরা জানি উপর থেকে যদি নিচের দিকে পড়ে যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস এখানে 2gh, তাহলে এখানে ভি ইকুয়াল এখানে রুট যে ইউ স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2gh। তাহলে এখানে কি ইউ এর মান কিন্তু 0, 2, জি এর মান এখানে 9.8, এইচ এর মান হচ্ছে 60। এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে কত বেগে ভূমি স্পর্শ করবে, 3.43 এই যে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে অতএব এই যে এটা হলো, তাহলে এখানে ভূমি স্পর্শ যে টেনিস বলটা যে 60 মিটার উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, তাহলে এত বেগে এই টেনিস বলটা ভূমি স্পর্শ করবে। খুব সহজ এটা। এখন পরে যেটা প্রশ্ন দেখো যে সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটি ধরতে পারবে কিনা। তাহলে এই যে বলটি ধরতে পারবে কিনা এটাও খুব সহজ। তাহলে ঘ উত্তরটাও কিন্তু খুব সহজ। এখন কথা হচ্ছে যে এই জায়গায় তোমার হচ্ছে বলটি বি অবস্থানে পড়তে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। যে এখানে এই যে বলটির বি অবস্থানে, তাহলে বলটির বি অবস্থানে পড়তে কত সময় লাগবে, তাহলে বি অবস্থানে পড়তে সময় এখানে t1 হলে আর কি, সময় যদি t1 সেকেন্ড হলে তাহলে আমরা কি লিখতে পারি, উপর থেকে যদি নিচে পড়ে তাহলে এইচ ইকুয়াল হচ্ছে কি ut1 প্লাস হাফ এখানে gt1 স্কয়ার। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কি জানি, আদিবেগ 0, আদিবেগ আমরা 0 জানি। আবার এখানে কি জানি, এখানে জি এর মান তো এখানে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে এইচ কত 60 মিটার উচ্চতা থেকে নিচে পড়তেছে। তাহলে এখান থেকে আমরা t1 বের করব যে মাটিতে পড়তে এটা কত সময় লাগতেছে। তাহলে এখানে 60 মিটার পরন্ত বস্তুর ক্ষেত্রে তো আদিবেগ 0, এখানে হাফ, জি এর মান কত 9.8 এই যে t1 স্কয়ার। তাহলে এখানে কি হবে, 2টা এদিকে আসে গুণ হবে, তাহলে এখানে 120 আর 9.8 t1 স্কয়ার। তাহলে t1 ইকুয়াল কত হচ্ছে 120 আর 9.8 নিচে দিলাম, স্কয়ারটা ওইদিক যা রুট হয়ে গেল। তাহলে এখানে কত হবে, এখানে 3.5 সেকেন্ড। তাহলে 3.5 সেকেন্ড। তাহলে এখানে 3.5 সেকেন্ডে কিন্তু বলটা মাটিতে পড়ে যাবে। আবার সি অবস্থান হতে বালকের বি অবস্থানে আসতে সময়, তাহলে এখানে সি অবস্থান এই যে অবস্থান হতে বালকের বি অবস্থানে, তাহলে সি অবস্থান হতে বালকের বি অবস্থানে আসতে সময় তোমার হচ্ছে কত t2 সেকেন্ড হলে। তাহলে t2 সেকেন্ড হলে কি হবে, তাহলে সি অবস্থান হতে বি অবস্থানে আসতে সময় যদি t2 সেকেন্ড হয় তাহলে আমরা কি লিখবো, s ইকুয়াল এই যে vt2, তো সমবেগে দৌড়াচ্ছে, তাহলে t2 ইকুয়াল কত s বাই v। এখানে s কত 20, v হচ্ছে কত 6, তাহলে এখানে কত আসবে, তাহলে s হচ্ছে তোমার হচ্ছে 20 মিটার, এখানে v হচ্ছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে t2 ইকুয়াল হোয়াট,
তাহলে এখানে 20কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই তাহলে এখানে কত সেকেন্ড সময় লাগবে? এখানে 3.33 সেকেন্ড। তাহলে এখানে বালকটার পৌঁছাতে সময় লাগবে এত, আর বলটার পড়তে সময় লাগবে এত। বলটা কিন্তু দেরিতে পড়ছে, তার মানে কি বালকটা আগেই পৌঁছাবে, তার মানে এই ক্ষেত্রে বালক কিন্তু বলটিকে ধরতে পারবে। তাহলে এখানে আমরা লিখবো যে যেহেতু T1 গ্রেটার দেন T2, মানে বলটার পড়তে সময় T1, বালকটার পৌঁছাতে সময় হচ্ছে T2। বলটার পড়তে এখানে যে সময় লাগতেছে বালকটা তার চেয়ে একটু তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু T1 গ্রেটার দেন T2, অতএব এখানে কি যে বালক বলটি ধরতে পারবে। তাহলে বালক এখানে এই যে বলটি ধরতে পারবে। তো হয়ে গেল এটা সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখানে প্রত্যেকটা সৃজনশীলই বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার সৃজনশীল প্রত্যেকটি ক্লাস শেষ অবধি দেখে থাকো, তোমাদের সৃজনশীলের উপর কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। দেখবা যে সৃজনশীল একবারে পানির মতো হয়ে যাবে। তবে তোমাদের ধৈর্য সহকারে প্রত্যেকটি ক্লাস শেষ পর্যন্ত দেখতে হবে। আমি মোটামুটি সব প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে দেব। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আমার নতুন ভিডিও তৈরি করার উৎসাহ তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে এর পরবর্তী ক্লাসে।